বাড়ির বাইরে দুচাকার মোষটাকে দেখতে দেখতে ধীমান ঘরে ঢুকল। বুঝতে পারছিল পাশের ঘরে নিশ্চয়ই সেই দুই পেয়ে ডেভিলটা আছে। কম্পিউটার টেবিলে বসে নিজেকে শান্ত করার চেষ্টায় মনে করতে চাইল বায়োলজি ক্লাস, দেবদত্তা, শ্রীতমা, পাবলো, কিন্তু না, বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। একটা বিশ্রী ভার ভাব, কিছু কষ্ট। হঠাৎ দরজায় চোখ যেতে দেখল দরজায় দাঁড়িয়ে মা। হেসে বলল, কখন এলি বাবু? দিদুনকে বলিসনি যে? মুখ বিকৃত করে ধীমান বলল, বললে হতোটা কি? ও মা, এ আবার কি কথার ধরন? মাথা টেবিলে গোছ করে রাখল ধীমান। গৌরী ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখল। ও এক ঝটকায় হাত সরিয়ে নিল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে গৌরী বেরিয়ে গেল ঘর থেকে। গৌরী দেখতে পেল না, কিন্তু চোখের জল তখন টেবিলে নকশা কেটে চলেছে। ধীমান মাকে ভালোবাসে, খুব ভালোবাসে। মনে মনে বলে, ও বড় হয়ে যখন অনেক বড় চাকরি করবে তখন মাকে কোনো কষ্ট হতে দেবে না, খুব সুখে রাখবে মাকে। কিন্তু ধীমান যখন ওই লোকটাকে দেখে মায়ের পাশে, তখন অসহ্য লাগে। লোকটার মতলব ধীমান বোঝে, মা কি বোঝে না? ধীমানের মনে হয় মাও বোঝে, কিন্তু ধীমানের জন্যই হয়তো লোকটার সঙ্গে আপোষ করতে হয় তাকে। তাই তো এক এক সময় গা রি রি করে ওঠে এই কম্পিউটারটা দেখলে। এই লোকটাই তো দিয়েছিল এই কম্পিউটার, আর একটু ইচ্ছে করে না ওই কাশ্মীরি উলের সোয়েটারটা গায়ে দিতে। কে বলেছিল তাকে কাশ্মীর থেকে এসব আবর্জনা আনা? এসব করে লোকটা ধীমানের বাবার জায়গা নেবে? ধীমান মায়ের পাশে শুধু বিক্রম ভট্টাচার্যকে দেখতে পছন্দ করে, কোনো শুভেন্দু বাগচিকে নয়। ইচ্ছা হয় লোকটার গুপ এক এক করে টেনে তোলে, নয়তো স্কুলের ছেলেদের সঙ্গে মিলে বাস্কেটবলের কোর্টের ভিতরে বাস্কেটে ফেলতে। কল্পনায় শত্রুকে জব্দ করতে দেখে এবং বাস্কেটবলের কোর্টে বাস্কেটের মুখের কাছে একটা লম্বায় 5-10 চওড়া প্রায় 42 ইঞ্চি ছাতির লোকটার হাত পা ছোড়াছড়ি দৃশ্য কল্পনা করতে হাসি ক্রমশ ঠোঁট ছাপিয়ে সারা মুখে ছড়িয়ে যায় ধীমানের। আর ঠিক তখনই সুভাষিনী ঘরে ঢোকেন। নাতির হাসি মুখ দেখে যেন ভরসা পান তিনি। খুশি ভরে বলেন, তবে ভাত দিই ধীমান সোনা। মুহূর্তে মুখের হাসি গায়েব হয়ে একটা স্পষ্ট বিদ্বেষ মুখে ছাপ ফেলল ধীমানের। বলল, কোনো দরকার নেই, আমি চৌমাথার মোড়ের ঠেলা থেকে মোমো খেয়ে নেব। কেন বাবা, রোজ রোজ মোমো? তার চাইতে ভাত মাখি। আজ কত কি রান্না করেছি জানো? বড়ি, শিম, বেগুন দিয়ে পালং শাক, সবজি দিয়ে মুগের ডাল, আর তোমার পছন্দের ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, সঙ্গে টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি। খাওয়ার তালিকা শুনে পেটের কোণ খিদে কুক কুক শব্দে ডেকে উঠল। স্কুলে পড়া ছেলে, বাড়ন্ত বয়স, এখন সারাক্ষণ খিদে। খেলাধুলো করার পর এক এক সময় মনে হয় বুঝি গোটা মুরগি গিলেই খেয়ে নেবে। সেখানে 4টে মোমোতে কতটুকুই পেট ভরে। তাই আর জেদাজেদিতে না গিয়ে চুপ করে রইল ধীমান। সুভাষিনী বললেন, চলো তবে ভাত বাড়ি। ভাত খাওয়া হলো ঠিকই, কিন্তু আরো ভালো হতো যদি মা খাইয়ে দিত। কই মাছের কাঁটা নিজে বাঁচতে ভালো লাগে কই। খাওয়া শেষ করে ধীমান যখন ব্যালকনিতে দাঁড়িয়ে মুখ মুছছে তোয়ালিতে, তখন নজর গিয়ে পড়ল গেটের কাছে। মার ওই দুপে রাক্ষস লোকটাকে দেখলে কল্পনায় 5 পা আর অজস্র হাতের একটা হলিউড ক্রিচার চলে আসে। ঘরে এসে ধীমান নিজের বিছানায় শান্ত হয়ে শুয়ে পড়ল। কত কি যে ভাবলো এই শুভেন্দু নামের লোকটা হয়তো এসেছে অন্য কোনো প্ল্যানেট থেকে। ধীমানের মাকে হয়তো লুকিয়ে কখনো কোনো ইঞ্জেকশন পুশ করে দিয়েছে, যাতে ধীমানের মা ধীরে ধীরে পাস্ট ভুলে যায়। যেমন মোবাইল ডেটা ডিলিট করলে আর পাওয়া যায় না, তেমনি হয়তো ধীরে ধীরে মা পুরোপুরি ভুলে যাবে বাবাকে, তারপর ধীমানকে। তারপর লোকটা হয়তো পাচার করে দেবে ধীমানের মাকে অন্য কোনো প্ল্যানেটে। ধীমানের এও তো মনে হয় বাবাকে এই লোকটায় জাদু বলে গায়েব করেছে, নইলে বাবা কেন হুট করে মারা যাবে? চোখে ঘুম নেমে আসে। ভাসতে থাকে কিছু কাগজের টুকরো, কিছু প্রশ্ন। হোয়াটস ইউর ফাদার্স নেম? ধীমান তোতলায়, মায়ের দিকে তাকায়। মার মুখে রহস্যময় হাসি ছড়িয়ে। শুভেন্দু, মা বলে। ধরফর করে উঠে বসে ধীমান। চারপাশ অন্ধকার, মশায় ছেকে ধরেছে। চটপট মশা মেরে বিছানায় উঠে বসে ঝিমোচ্ছে। তখন সুভাষিনী ঘরে ঢুকে লাইটটা জ্বেলে দিলেন।
তোর আজ বিকেলে টিউশন ছিল না, গেলি না যে? ধীমান মুখ বেজার করে বসে রইল। ইদানিং কিছুতে মন বসে না, ভালো লাগে না পড়াশোনা। চাকরি যে কবে করবে, ধীমান জানে চাকরি করলেই সব ঠিক হয়ে যাবে। মার টাকা কোথায়? কত কষ্টে সংসার চালায়, গান শিখে আর গানের প্রোগ্রাম করে টাকা রোজগার। আর এই জন্য শুভেন্দু লোকটাকে সঙ্গে নিয়ে চলা। লোকটা অনেক গানের শোয়ে মাকে গানের সুযোগ করিয়ে দিয়েছে। ধীমান বোঝে, সেই জন্য মা শুভেন্দুর সঙ্গে কথা বলে, হাসি ঠাট্টা করে, ও এলে চা কফি করে খাওয়ায়। কিন্তু ওকে ভালো যে বাসে না তা জানে। মা শুধু ধীমান আর ওর বাবাকেই ভালোবাসে। ক্লাসে টিফিনের সময় চুপচাপ পাউরুটি মাখন খেতে খেতে ভাবছিল এসবই। পাশে দেবদত্তা এসে বসল, বলল, ভাই, ছেলেরা কবে বদলাবে বলতো? দেবদত্তা ক্লাসের মধ্যে ধীমানের ক্লোজ ফ্রেন্ডদের একজন। দুইজন মোটামুটি সব কথাই শেয়ার করে চলে। তাই ওর প্রশ্নে কিছুটা কৌতূহলী হয়ে ধীমান বলল, কেন? আরে পাবলো বলছে ওর নাকি মেয়েদের কার ড্রাইভিং এ বিশ্বাস নেই। মেয়েরা নাকি রাইট লেফট বোঝে না, ট্রাফিক গাইডেন্স বোঝে না, তাদের নাকি আইকিউ কম। কত বড় বলদ বল! অন্যমনস্ক ছিল ধীমান। মুখ জানলার দিক করে স্কুলে মাঠে চড়তে আসা গরুর পিঠে কাকের আরোহণ দেখছিল। দেবদত্তা একটু ঝাঁকুনি দিয়ে বলল, কিরে, শুনছিস না? চমকে উঠে ধীমান বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি তো। আজকের দিনের মেয়েরা তো অনেক প্রোগ্রেসিভ, তাদের সব ব্যাপারে ইকুয়াল রাইট আছে। ধীমানের টিফিন থেকে পাউরুটির একটা পিস নিল দেবদত্তা। রোজ রোজ ব্রেড বাটার ভাল লাগে? মায়ের টাইম হয় না রে অন্য কিছু করার, আর দিদুন অত তাড়াতাড়ি পারে না। তোর মাকে কিন্তু হেভি দেখতে। আমি প্যারেন্ট টিচার মিটিংয়ে দেখে তো জাস্ট অবাক। হোয়াট আ লেডি, আর একদম ইয়াং। আই থিঙ্ক শি শুড রিম্যারি। হোয়াট? কি বলতে কি চাইছিস? হোয়াট কাইন্ড অফ সাজেশন ইজ ইট? তোর মাকে নিয়ে যদি আমি এমন কথা বলি? দেবদত্তা হেসে ফেলল, বলল, আমার মার বাবা আছে, কিন্তু তোর বাবা আনফর্চুনেটলি আর এই দুনিয়ায় নেই, তাই বললাম। মনে কিছু করিস না, কিন্তু ওর সামনে অনেক লম্বা লাইফ পড়ে। তুই কদিন বাদে এস্টাবলিশড হয়ে কোথায় বেরিয়ে যাবি, তখন ওর লাইফে আর কি থাকবে বল? সারা শরীর জ্বলে ওঠে ধীমানের। আরক্ত মুখে কিরমির করে বলল, আমি মাকে কখনোই একা ছাড়ব না। মেবি তুই তোর প্যারেন্টসদের ইগনোর করতে পারিস, বাট আমি নই। দেখলি তো ধীমান, তুইও কিন্তু কোথাও না কোথাও এখনো সেই পিছিয়ে পড়া মানুষগুলোর মতন, যারা মেয়েদের লিবার্টি মেনে নিতে পারে না। এখানে মেয়েদের লিবার্টি এলো কোথা থেকে? কারণ তুই ওপেন নস। তুই তোর মাকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখতে পারবি না। তুই ন্যারো মাইন্ডেড। কিন্তু তুই 16+ ধীমান, তাই একেবারে ইম্যাচিওর তোকে বলা যায় না। দেবদত্তা ফটাক করে উঠে চলে গেল। ধীমান বসে রইল জড়োর মতো। কিসব ফালতু কথা শুনিয়ে গেল দেবদত্তা ওকে। বাড়ি ঢুকতেই হাসির কলকল আর কথার রলরলে বুঝতে বাকি রইল না যে শুভেন্দু ঘরে আছে। ওদের বাইরের ঘরে যে টিভিটা আছে, ওটা শুভেন্দুই কিছুদিন আগে কিনে দিয়েছে। পুরানো টিভিটা খারাপ হওয়ার পর ওই টিভির সঙ্গে ইউটিউব কানেক্ট করে শুভেন্দু, সুভাষিনী আর গৌরীকে গৌরীর রিসেন্ট হয়ে যাওয়া গানের শোয়ের ভিডিও রেকর্ডিং দেখাচ্ছে। ঝলমলে শাড়িতে মুগ্ধ করা রূপ গৌরীর। ধীমান স্থির হয়ে টিভির দিকে চেয়ে রইল। আর তখনই মনে হলো ওই প্রোগ্রামের অডিয়েন্সের মধ্যে বোধহয় দেবদত্তাও ছিল। তার মানে দেবদত্তার মায়ের শো দেখেছে, অথচ মায়ের গান নিয়ে কিছু না বলে বিয়ে নিয়ে এত লেকচার দিল কেন? তবে কি কিছু বুঝেই অত কথা শোনালো ধীমানকে? বড় অস্বস্তি হলো ধীমানের। নিজেকে বহিরাগত মনে হচ্ছিল অযাচিত, অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় একটা জীব। ওমা, তুই কখন এলি? দেখ কেমন চুপ করে এসে দাঁড়িয়ে আছে। গৌরী সোফা ছেড়ে শুভেন্দুর পাশ থেকে উঠে এসে দাঁড়ালো ছেলের সামনে। একটা হালকা শ্বাস ফেলে ধীমান চলে এলো নিজের ঘরে। ঘরের বইয়ের তাকের পাশে ওর বাবার ছবিটা বাঁধানো। সেদিকে চেয়ে রইল নিষ্পলক। ক্লাস 5 কি 6 হবে। স্কুল থেকে ডেকে নিয়ে গেল মিশু দাদু। তারপর ধীমান জানালো বাবার নেই। মা পাথর হয়ে বসে। দুদিন বাদে দেখলো ওর দাদুর সঙ্গে মিশু দাদুর তুমুল বচসা। মিশু দাদু বলছে ভুল হরোস্কোপ দেখিয়ে বিয়ে দিয়েছিলেন, ছেলে স্বল্প আয়ুর ছিল, আমাদের মেয়ের বৈধব্য তো ছিল না। দাদুও চেঁচাচ্ছে, এ মেয়ে নিয়ে যান আপনারা, আমরা রাখতে পারবো না। এত জিদ আর গুমর তার বড় যাকে সে অপমান করেছে।
বলেছে ওর ওইটুকু ছেলেকে নাকি তারা ভালো করে খেতে দিচ্ছে না। যার স্বামী মরে তার এত সব খেয়াল কিসের? বলিহারি মেয়ে মানুষ একটি। চুপ করুন, আমাদের মেয়েরই দোষ যে নিজের স্ট্যান্ডার্ড ভুলে আপনাদের মতো লোয়ার ক্লাসের ফ্যামিলির ছেলের সঙ্গে নিজে দেখাশোনা করে বিয়ে করেছিল। এবারের ছেলের সঙ্গে প্রেম করেছিলি তুই গৌরী? এদের দেখ, চিনে নে। ভয়ে কাচুমাচু হয়ে মায়ের জামার কোণ খামচে ধরে দাঁড়িয়েছিল তখন ধীমান। তারপর ব্যাগপত্তর গুছিয়ে এই দিদুনের বাড়ি। কিন্তু বাবা তো খারাপ ছিল না ধীমানের। ছোটবেলায় সাইকেলের সামনে রডে লাগানো সিটে বসিয়ে বাজারে নিয়ে যেত। তারপর দেখিয়ে দেখিয়ে সব সবজির নাম ইংরেজিতে শেখাতো। ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ক্যারট। লাইব্রেরি নিয়ে গিয়ে কত রকম বই পড়াতো। লোকটার টাকা তেমন ছিল না, তা ছোট হলেও বুঝতো ধীমান। কিন্তু যখনই সুযোগ হতো শুধু ধীমানকে কেকের দোকানে নিয়ে গিয়ে ওর পছন্দের পেস্ট্রি খাইয়েছে সে। কখনো মাকে সঙ্গে করে নিয়ে এদিক সেদিক ঘুরে ফুচকার চাট খাইয়েছে। ফেরার পথে হাতে বেলুন কিনে দিয়েছে ধীমানকে। কত যে ভালো ছিল সেসব দিন। বাবা যে কোথায় হারিয়ে গেল, ভিড়ের ভেতর রাস্তায় কত খুঁজেছে ধীমান। বাবা কি ভিড়ে মিশে থাকতে পারে না? আজ তো একটা লোক একেবারে গায়েব হয়ে যেতে পারে কি? দিদুনকে একথা জিজ্ঞেস করেছে, বলেছে ওর বড় জানতে ইচ্ছে করে বাবা কোথায়। দিদুন ভাত খাইয়ে দেওয়ার সময় মাছের কাঁটা বাঁচতে বাঁচতে সে সময় বলতো, দাদু ভাই, হার্টের অসুখ ছিল তোর বাবার। তোদের বাড়ির লোক বিয়ের সময় চেপে গিয়েছিল। তোর বাবাও বিয়ের আগে কখনো বলেনি তোর মাকে। আচ্ছা দিদুন, বললে কি মা বাবাকে বিয়ে করতো না? তা জানি না বাপু, কিন্তু তখন বিক্রমদের হয়তো এমন চিটিংবাজ বলে মনে হতো না। দিদুন আর মেসোদাদু যখন ধীমানের বাবাকে গালমন্দ করে তখন বড় কষ্ট হয় ধীমানের। একটা নয় ভুল করেছিল বাবা, তার জন্য নিজেকেই তো সরে যেতে হয়েছে। আর কেন তাকে নিয়ে খারাপ কথা বলা? মাথায় নরম ঠান্ডা হাতের স্পর্শ পেতে ধীমান নড়ে উঠল। মায়ের গায়ের গন্ধর চেনা, মায়ের স্পর্শও চেনে সে। মাকে বড় সুন্দর দেখতে, নরম তরম গরম, কোকড়া চুল, লম্বা নাক, গোলাপের পাপড়ির মতন ঠোঁটের রং। এক কথায় রূপকথার রাজকন্যার মতো দেখতে ধীমানের মাকে। মায়ের হাতটা বুকে চেপে ধরে ধীমান জিজ্ঞেস করল, তুমি বাবাকে ভালোবাসতে মা? গৌরী যেন চমকে উঠল। কিছুক্ষণ থ হয়ে চেয়ে থেকে প্রশ্ন করল, এ কথা কেন ধীমান? এমনি জানতে ইচ্ছে করছিল। তোমার বাবাকে আমি প্রথম একটা বিয়ে বাড়িতে দেখেছিলাম। সে খুব সুন্দর দেখতে ছিল কিনা, তাই সেখান থেকে তার সঙ্গে আলাপ পরিচয় আর ভালোবাসা। তুমি শুভেন্দুকে ভালোবাসো মা? গৌরী কড়া চোখে ছেলের দিকে তাকালেন। ও তোমার আঙ্কেল হয়, নাম ধরে ডাকছো কোন সাহসে? এটা আমার আনসার নয় মা। কিসব আবল তাবল বকছো? পড়া হয়েছে তোমার? কেমিস্ট্রির কি অবস্থা? পিরিয়ডিক টেবিল মুখস্থ হয়েছে? মা, আমাকে বাবার বাড়ি পাঠিয়ে তুমি শুভেন্দুকে বিয়ে করতে পারো না? গৌরী সজোরে একটা চড় মারল ছেলের গালে। মুহূর্তে মুখ একপাশে কাত হয়ে গেল। গৌরী থরথর করে কাঁপছে। আমি আর কদিন পর যখন চাকরি পেয়ে যাব তখন তো তুমি একা হয়ে যাবে। তাই কান্নায় গলা বুজে আসছিল ধীমানের। সকালে বলা দেবদত্তার কথাগুলো পাথরে খোদাই লিপির মতন করে কেমন করে যেন মনের গভীরে গেঁথে গিয়েছিল। তাই হুবু আউড়ে গিয়েছিল ধীমান। ছেলেকে বুকের কাছে টেনে গৌরী আঁকড়ে ধরেছে, কাঁদছে হাপুস নয়নে। যা করি, যতটুকু করি সব তোর জন্য। আমার আর কি পাওয়ার বা দেখার আছে? তোর বাবার সঙ্গে সব সুখ ভোগ বিসর্জন দিয়েছি। কিন্তু কেন মা? তুমি কি দিদুন? তোমাকে যে আরো অনেক দিন বাঁচতে হবে। হেসে ফেলল গৌরী। ছেলের চুলের ভিতর আঙুল চালিয়ে বলল, এসব কি শিখিয়েছে তোকে? সত্যি করে বলো, তুমি শুভেন্দুকে ভালোবাসো না? গৌরী চোখ মেলাতে পারে না ধীমানের সঙ্গে, মাথা নামিয়ে নেয়। ধীমান উত্তরের অপেক্ষায় মার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, লোকটা আমাদের জন্য অনেক টাকা খরচ করেছে। ও হয়তো আমাদের ওর ফ্যামিলি মনে করে, কিন্তু মা, আমি ওকে। কথার ভিতর বাইরের বসার ঘর থেকে শুভেন্দুর গলার স্বর পাওয়া গেল।
সে গৌরীর নাম ধরে ডাকছে। গৌরী সেদিকে একবার তাকিয়ে ধীমানের দিকে ফিরে তাকালো। হেসে ধীমান বলল, যাও। গৌরী যখন চলে গেল তখন দুচোখ জ্বালা করে উঠল ধীমানের। নিজেকে সংকীর্ণ ভাবতে চায় না ধীমান, মার পাশে অন্য কাউকে কল্পনা করতেও যে চায় না, কিন্তু মাকে যে ভালোবাসে অন্তর থেকে। ইংলিশ লিটারেচারের মিস ফ্লোরা ডিসুজা কোনো এক ক্লাসে বলেছিলেন, ভালোবাসায় কখনো স্বার্থ আসতে পারে না। স্বার্থ যেখানে বাস করে সেখানে ভালোবাসা থাকে না, থাকে নিজেকে টিকিয়ে রাখার লড়াই। কিন্তু ধীমান সত্যি করেই মাকে ভালোবাসে, তবে সে কেন মাকে সুখী থাকতে দেবে না? পরীক্ষা মিটলে কথা ছিল ছুটি কাটাতে মানালি যাওয়া হবে। যাওয়ার টিকিট কাটার আগে ধীমান বেঁকে বসল। মাকে শুভেন্দুর সঙ্গে যেতে বলে নিজে বন্ধুদের সঙ্গে ট্রেকিংয়ে যাবে এরকম একটা প্রস্তাব করল। শুনে যেতে নারাজ হলো গৌরী। বলল, কোনোদিন ট্রেকিংয়ে গেছো যে হঠাৎ করে যাবে? তোমার কোনো ট্রেকিং আছে? যাব বললেই যাওয়া যায়। কিন্তু সেও নাছোড়, না গেলে সে শিখবে কি করে, জানবে কি করে, সে আত্মবিশ্বাসী অথবা স্বাবলম্বী হবে কি করে? শুভেন্দু সব শুনে বলেন, যাক না, ক্ষতি কি, ছেলেরা এভাবেই বেড়ে ওঠে। শুভেন্দুকে দেখতে ভালো। একসময় বিক্রমের খুব ভালো বন্ধু ছিল সে। লম্বা চওড়া চেহারা, গায়ের রং পরিষ্কার, গলার স্বর তেমন উচ্চ, কথা বলার সময় চারপাশ গমগম করে। ধীমান যদিও পছন্দ করে না শুভেন্দুকে, কিন্তু কেন যেন ইদানিং ওকে ভালো লাগার চেষ্টা করছে। মানালি ওরা দুজনেই গেল। ধীমান রয়ে গেল দিদুনের সঙ্গে বাড়ি। ট্রেকিং একটা অজুহাত ছিল মাত্র, নইলে ধীমানের আল্ট্রাফোবিয়া আছে। কিন্তু একা থেকেও একেবারে নিঃসঙ্গ থাকা গেল কই? ভিন্ন ভিন্ন ভাবে যখন শুভেন্দুর সঙ্গে মা এলো, কল্পনা এলো, নানা রকম ভাবনা, তখন অস্বস্তি আবার বাড়তে শুরু করল। সারাদিন গুম হয়ে ঘরে বসে কাটিয়ে দিল ধীমান। সুবাসিনী ডেকে ডেকে আর কথায় কথায় তাকে ভোলাতে ব্যর্থ রোজ। মানালি থেকে ফিরে গৌরী ও ছেলের ব্যবহারের পরিবর্তন বুঝতে পারল। রোজ সন্ধ্যায় নিয়ম করে রেওয়াজ করে গৌরী, তাই করছিল। ধীমান মায়ের কাছে এসে একটা রুক্ষ স্বরে বলল, তোমরা কবে বিয়ে করছো? হারমোনিয়ামের রিড থেকে আঙুল সরিয়ে গৌরী বলল, তুমি কি চাও আমি শুভেন্দু আঙ্কেলকে বিয়ে করি? উত্তর দিতে পারল না ধীমান। গৌরী বলল, যা চাও তাই মন খুলে বলো না ধীমান, ভনিতা কেন করো? আমি যা চাই তাই কি তুমি করতে পারবে? ফুঁসে উঠে বলল ধীমান। তারপর গৌরীর উত্তরের অপেক্ষা না করে চেঁচিয়ে বলে, আমি চাই ওই লোকটার থেকে আর একটাও সাহায্য না নিই আমরা, আর ও এলে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। যার প্রতি এত ঘৃণা, তার সঙ্গে মায়ের বিয়ে দিতে চাইছিলে? প্রশ্ন রাখে গৌরী। ধীমান তখনও উত্তেজনায় ফুঁসছে। গৌরী বলল, শুভেন্দুর কাছ থেকে আমরা এ পর্যন্ত যা পেয়েছি তা শোধ করার কথা ভাবাও অন্যায়। আর তুমি যেমনটা ভাবো যে সে আমায় ভালোবাসে, তা ঠিকই ভাবো। এ দুনিয়ায় ভালোবাসার সম্পর্ক নিশ্চয়ই কখনো ঘৃণ্য হতে পারে না। তোমাকে ভালো স্কুলে লেখাপড়া শিখিয়ে এইটুকু মানসিক বিকাশ আশা করি করতে পেরেছি। গৌরীর গলার শীতল দৃঢ়তায় ধীমান ভিতরের উত্তপ্ত উত্তেজনায় যেন লাগাম পড়াতে পারল। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে অস্ফুটে বলল, বাবাকে ভালোবাসতে? ধরা গলায় গৌরী বলল, আজও বাসি। সেদিন সারা রাত আর ঘুম হল না ধীমানের। জানলার কাছে দৃশ্যমান নীলচে আলোর ছটার চাঁদ। দূর থেকে ভেসে আসছে অর্কেস্ট্রার গান। কুমার শানুর গান গাইছে কেউ। কত যে সাগর নদী পেরিয়ে এলাম। শীতের কুয়াশা শব্দ তরঙ্গ বহনের ভালো মাধ্যম, তাই অনেক দূরের শব্দ খুব স্পষ্ট শোনা যায়। ধীমান চায় এভাবে কান পেতে বাবার গলার আওয়াজ শুনতে। দূর থেকে মুখে হাতের চেটোর আড়াল করে বাবাকে একবার ডাকতে পারে না, ধীমান আমি এইখানে। চোখের কোণ বেয়ে জল গড়ায়, বুক কুনকুন করে সঙ্গে সঙ্গে ভেসে ওঠে শুভেন্দুর মুখ। বিতৃষ্ণায় ভরে ওঠে মন। স্কুল ফেরত বাড়ি ঢুকতে আজ আর শুভেন্দুর মোটর বাইক দেখতে পেল না ধীমান। মন তবু গুমটি রইল। আর ঘরে ঢুকতে আজ দেখা পেল মিশু দাদুর সঙ্গে মাসি দিদাও আছে। দাদু দেখে বললেন, আরে কি খবর, ছেলে যে লায়ক হয়ে গেল। হ্যাঁ, দিদুন ইশারায় প্রণাম করতে বললে ধীমান অগ্রাহ্য করল। এ লোকটাকে ওর বরাবরই অপছন্দ, তা বোধহয় বুঝতে পারলেন উনি। সেই উপেক্ষার আক্রোশ প্রকাশ করতে বললেন, হে কি বাপের গুণ পাচ্ছে নাকি সুবাসিনী?
বাপের পরিবার যা ছিল মিথ্যে বলে বিয়ে দিয়ে। সুভাষিনী থামিয়ে দিয়ে বললেন, ওসব থাক না জামাইবাবু, সে তো থাকতে দিতেই হয়, কিন্তু গৌরী কিন্তু একটা মস্ত বড় ভুল করেছিল। তা হলো মানুষ চিনতে, নইলে মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না। একা পেট তো নয়, সঙ্গে আরেকজনকে পালা। ধীমানকে চোখের ইশারায় মাপে দাদু, তারপর বলে, এদিকে সে তো ছিল ঠনঠনে বাবাজি, আর মেয়ে আমাদের গান গেয়ে গেয়ে গলায় রক্ত উঠিয়ে রোজগার করেছে। তার চাইতে যদি একটা ভালো বংশের ছেলের সঙ্গে দেখাশোনা করে বিয়েটা হতো, এই যেমন আমি মজুমদারের ছেলে সম্বন্ধটা এনেছিলাম, সে সময় ও মানা করলো। আজ মজুমদারের ছেলে সে কি বারবারন্ত, বউটিও হয়েছে যেন ঠিক লক্ষ্মী ঠাকুর। কথাগুলোই কান মাথা চলে যাচ্ছিল ধীমানের। ঠিক তখনই পিঠে একটা হাতের স্পর্শ পেল, আর সেই অতি বিরক্তিকর গমগমে গলাটা বেজে উঠল সঙ্গে সঙ্গে। শুভেন্দু দাঁড়িয়ে ধীমানের ঠিক পিছনে। সে বলল, আপনার মজুমদারের ভাগ্যে সরস্বতী ছিল না মেসোমশাই, তাই লক্ষ্মী জুটেছে। কিন্তু সরস্বতী যার গলায় প্রথম মালা দিয়েছিল, তাকে ফ্রড না বলে বরং বলুন সৎ, কারণ সৎ লোকের কপালে অর্থকষ্ট থাকেই। আর বিক্রম আমার খুব কাছের মানুষ ছিল, ও যে কি ছিল তা ওকে কাছ থেকে যে না দেখেছে সে চেনেনি। ভালো এসরাজ বাজাতে পারত, আবার মাথাও ছিল শার্প, ম্যাথসে এমএসসি। জহুরি জানে হীরের কদর। বিক্রমকে চিনতে গেলে তেমন জহুরির নজর চাই। মেশোদাদুর মুখ চুন হয়ে গেল। মাসি দিদার এ অপমান সইল না, তাই মুখ বিকৃত করে বললেন, বন্ধুর পছন্দের ওপর ভরসা করে বুঝি বন্ধুর বউকে পছন্দ করে বসলে। এ কথায় সুভাষিনী এবার ধমকান, তোরা কি সব যা তা বলছিস রে? শুভেন্দু একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যাচ্ছিল, কিন্তু সে সময় ধীমান ওর হাত টেনে ধরল, বলল, লাইফ সবাইকে সেকেন্ড চান্স দেয় না, কিন্তু মাকে দিয়েছে, আমি তার জন্য হ্যাপি। দু চোখ জলজল করে উঠল শুভেন্দুর। ওর হাতে চাপ দিয়ে ধীমান বলল, আমি দিদুনের সঙ্গেই থাকবো, তুমি আর মা নয় মাঝে মধ্যে এসে এখানে দেখা করে যেও। মেশোদাদু এবং মাসি দিদা একসঙ্গে উঠে পড়েছেন। মেশোদাদু জাস্ট ওয়ার্থলেস বলে শুভেন্দুকে পাশ কাটিয়ে চলে গেলেন তড়িঘড়ি। ওদের হেরে গিয়ে চলে যেতে দেখে ধীমান যেন সহস্র বছর পরই শান্তি পেল বুকে। নিজের ঘরে শুয়েছিল বিছানায়, পরীক্ষার কথা ভাবছিল ক্যারিয়ার নিয়ে। গৌরী ঘরে ঢুকে ওর মাথার কাছে বসেছে। ঘরের নীলচে আলোয় মাকে দেবলোকের পরীর মতো দেখাচ্ছিল। বিকেলের ঘটনার সময় বাড়ি ছিল না গৌরী। আজকাল একটা স্কুল জয়েন করেছে, ফিরতে দেরি হয়। ছেলের কপালে হাত রেখে গৌরী বলল, দিদুনের কাছে কি শুনলাম আমি? দিদুন কি কমপ্লেন করছিল? কিন্তু আমি আমার ছেলে ছেড়ে থাকবো কি করে? মায়ের কোলে মাথা গুজল ধীমান। আমার ধীমান কি সেরকম বুদ্ধিমান হতে পেরেছে এখনো যে মা ছাড়া দিদুনের সঙ্গে একা থাকবে? মুখ তুলে ধীমান বলল, শুভেন্দু আঙ্কেল লোকটা খুব একটা খারাপও নয় মা। গৌরী হেসে ফেলল। মায়ের মুখের এই হাসিটাই দেখতে চেয়েছিল ধীমান। যা বড় হয়ে চাকরি করার পর আনতে পারবে ভাবত, কিন্তু তা এখনই তো আনা গেল। হাতের কাছে তৈজস থাকতে কালের গহ্বরে হাত বাড়ানো যে নিষ্প্রয়োজন, একথা বুঝতে বোধহয় ধীমানের আজকের বিকেলটার সম্মুখীন হওয়ার দরকার ছিল। নিজের সত্তাকে অপমানিত হতে দেখে তাকে বলে অন্যায়ের শাস্তি বিবেচনা করে মাথা পেতে সহ্য করার চাইতে দুঃসহ কিছু ছিল না ধীমানের কাছে। কিন্তু সেই মুহূর্তে শুভেন্দুর মহিরু হয়ে দাঁড়ানোয় ধীমান যেন এই প্রথম বাবার শূন্যতায় একখানা পূর্ণতা পেল, যা ছিল শৈশব থেকে কাঙ্ক্ষিত। তাই এই শুভেন্দু আঙ্কেলকে মায়ের পাশে দেখতে তেমন বিরক্তি লাগছে না আর। মনে মনে হাসে ধীমান, হাসে আর ভাবে মায়ের বিয়ের দিন দেবদত্তাকে ইনভাইট করবেও, বলবে ধীমান পেরেছে, ওই সংকীর্ণ গণ্ডি পার করতে পেরেছে। বাবার ফটোর সামনে চোখ রাখে ধীমান, আর কেন যেন মনে হয় অনেক দূর থেকে বাবার গলা শুনতে পাচ্ছে, যেখানে বাবা বলছে, সাবাস বেটা সাবাস। ধীমানের দু চোখ গড়িয়ে জল দুগাল ভিজিয়ে দেয়। ধীমান বুঝতে শিখেছে, আর এই বুঝতে পারায় শান্তি দিয়েছে ওকে। অনেক দিনের আত্মযুদ্ধের পরের একটা স্থায়ী শান্তি। বুকের ওপর দুহাত রেখে বাবার ফটোর দিকে চেয়ে ধীমান হাসে একটা তৃপ্তির হাসি। শেষ হলো আজকের গল্প মুক্তদুয়ার। কলমে
রিমা বিশ্বাস।